নির্জন জায়গায় থাকতে আমার আর ভালো লাগে না। আশেপাশে শুধু ধুধু জঙ্গল আর জঙ্গল, কোনো একটা পাখির বাসাও চোখে পড়ে না আমার। কেন যে ঠাকুমা আমাকে এখানে নিয়ে আছে আমি কিছুই বুঝছি না। আর আমার পূর্বের কোনো কথা আমার মনে পড়ছে না। এই ঈগল কি সত্যি সত্যি আমার ঠাকুমা? সেটা তোকে বুঝতে হবে না, তোকে বলেছি না এখানে থাকা নিয়ে তুই কোনো অভিযোগ করবি না। অভিযোগ করলে কিন্তু বিপদে পড়বি। এখন যা, ঘরে যা। ঈগলের কথা শুনে টুকি মন খারাপ করে ঘরে চলে যায়, কারণ টুকি ঈগলকে অনেক ভয় পেত। অনেক ভয়ে ভয়ে টুকির দিন কাটছিল। তবে এই নির্জন জায়গায় আরেকটা পাখিকে দেখা যেত। প্রণাম রানীমা, আপনাদের জন্য খাবার আর জল নিয়ে এসেছি। আপনারা খাবার সময় মতো খেয়ে নিবেন কেমন? তবে এবার আমি যাই রানীমা। আচ্ছা যা, তবে শোন এর পরের বার থেকে আসলে খাবারের সাথে ভুট্টাও নিয়ে আসবি কেমন? আজকাল আবার খাবারের সাথে আমার ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রানীমা, আমি পরের বারে ভুট্টা নিয়ে আসবো। তবে এবার আমি চলি, প্রণাম। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুকি আড়াল থেকে ঈগল আর কালুর সব কথা শুনে ফেলে। এরপর সে ঈগলের কাছে যায়। আচ্ছা ঠাকুমা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই জাদুকর কেন তোমাকে রানীমা বলে ডাকে? এই নির্জন জায়গায় ওই জাদুকর ছাড়া আর কেউ আসে না কেন ঠাকুমা? বলো তো আমাকে। আর আমরা এবার কেন এই নির্জন জায়গাতে থাকি? টুকি, দিন দিন দেখছি তোর বড্ড বার বেড়েছে। তোকে না বলেছি তুই আড়ি পেতে আমাদের কোনো কথা শুনবি না? আর তোকে কতবার বলেছি তুই আমাকে কখনো কোনো প্রশ্ন করবি না। তোর কি মনে নেই নাকি এখন তোকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে? কোনটা বলতো? না না ঠাকুমা, আমাকে কোনো শাস্তি দিতে হবে না। আমি আর কখনো কোনো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব না। আমি আর কোনো শাস্তি পেতে চাই না ঠাকুমা। শাস্তির ভয়ে টুকি এভাবেই চুপ হয়ে যেত, কারণ টুকি কোনো ভুল কাজ করলে ওই ঈগল টুকিকে শাস্তি দিত। আর শাস্তির ভয়ে টুকি নির্জন জায়গায় মনমরা হয়ে বসে থাকতো। এইদিকে টুকি যখন একা একাই দিন কাটাচ্ছিল, ওইদিকে টুনি কন্যা একাই বাস করতো। টুনটুনের আপনজন বলতে কেউ ছিল না। ইস, আমার বাড়িটা কত সুন্দর, আর আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা। সেসব গাছে পাখিদের কলরব শুনে প্রাণটা একদম জুড়িয়ে যায়। তাছাড়া আমার বাসার সামনের ওই নদীটা তো আরো সুন্দর। কত সুন্দর নদী, পাখপাখালি, গাছগাছালি সবকিছু মিলিয়ে আমাদের জঙ্গলটা কত সুন্দর। কিন্তু আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না কি আমি এই জঙ্গলে কি করে এলাম। তাছাড়া আমার বাবা মাই বা কোথায়? আর আমার অতীতের কথা তো কিছু মনে পড়ছে না। যাকে বাবা, অতীত ভেবে আমি আর কষ্ট পাবো না। ফুল তুলতে তো আমার দেরি হয়ে যাচ্ছে, আর এই ফুল তুলে বাজারে বিক্রি করলেই তো আমি অনেক টাকা পাবো। আর তবেই তো আমি আমার পেটের খাবার জোগাড় করতে পারবো। ফুল বিক্রি করি তো আমি আমার খাবার জোগাড় করি। এরপর টুনটুন ফুল তুলতে যায় আর বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করতে থাকে, কিন্তু তার মনের ভিতরে থাকা হাজারো প্রশ্নের কথা কিছুতে বের করতে পারছিল না। সব সময় টুনটুনের মাথায় একটা কথাই ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, আমি কে সেটা তো আমি জানি না, কিন্তু আমার জন্ম কি জঙ্গলে হয়েছে নাকি আবার অন্য কোথাও হয়েছে? তাছাড়া আমার জন্ম যদি জঙ্গলে হয়ে থাকে তাহলে আমার বাবা মা কোথায়? আর আমি এখানে একাই বা থাকি কেন? এইসব কথা ভেবে টুনটুন আনমনে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে টুনটুন একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর গর্তের মধ্যে পড়ে অন্য একটা জায়গায় চলে আসে। ও মা, গেলাম গো গেলাম, নিজের হাড়গুলো বোধহয় সব ভেঙে গেল। কিন্তু আমি কোথায় চলে এলাম? এখানে তো একটা মাত্র ডালিম গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত কাণ্ড! ওই ডালিম গাছে এত বড় একটা ডালিম কোথা থেকে এলো? আর এই ডালিম গাছে তো দেখছি একটা সোনার বাড়িও আছে। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! ডালিম গাছে কিনা বিশাল একটা ডালিম, আবার সেই একই ডালিম গাছে একটা সোনার বাড়ি। এমন অদ্ভুত কাণ্ড তো আমি এর আগে কখনো দেখিনি। যাই একবার ওই সোনার বাড়িতে কি দেখি তো, ওই সোনার বাড়িতে কি এমন আছে। এই কথা বলে টুনটুন
কৌতূহল বশত সেই সোনার বাড়িতে যায়। সোনার বাড়িতে গিয়ে টুনটুন তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই ছিল সোনার। টুনটুন সেখানে একটা বড় আয়না দেখতে পায়। ঠিকই, এটা এটা আমি কাকে দেখছি? এটা তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু আমাকে এখানে রাজকন্যার মতো লাগছে কেন? আয়নাতে তোর আসল চেহারাই দেখা যাচ্ছে, কারণ তুই যে একটা পক্ষী কন্যা, আর পক্ষী কন্যাদেরকে তো দেখতে রাজকন্যার মতোই লাগে, তাই না? আয়নার পাশ থেকে এরকম আওয়াজ আসায় টুনটুন তো বেশ ঘাবড়ে যায়। মা, তুমি তো একটা মূর্তি, তুমি মূর্তি হয়ে কথা বলছো কি করে? মূর্তিরা তো কখনো কথা বলতে পারে না। আমি মূর্তি নই, আমাকে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আমি হলাম টুনি, আর তুই আমার বড় মেয়ে টুনটুন। এইসব এইসব তুমি কি বলছো? তুমি তো মূর্তি, তুমি আমার মা হলে কি করে? তাছাড়া এসব তুমি কি বলছো? আমি তো একটা সাধারণ পাখি, আমি আবার পক্ষী কন্যা কি করে হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন মা, তুই সবটাই বুঝতে পারবি। আগে তো আমার পাথর রূপ থেকে আগের রূপে ফিরিয়ে দে। শোন, তুই যে ওখানে একটা সোনার গোলাপ দেখতে পাচ্ছিস, ওই গোলাপটা এনে আমার গায়ে ছুঁয়ে দে, তবেই আমি মুক্তি পাবো। টুনটুন এসব কথা শুনে ওই গোলাপটা এনে মূর্তির গায়ে ছোঁয়াতেই সাথে সাথে মূর্তিটা একটা সুন্দর টুনিতে পরিণত হয়। টুনি টুনটুনের মাথায় ডানা ছোঁয়াতেই আগের রূপে ফিরে যায়। মা, আমার সব মনে পড়ে গেছে মা, কিন্তু আমার ছোট বোন টুকি কোথায়? মারে, তোর বোনকে ওই দানবীয় ঈগল একটা নির্জন জায়গায় বন্দি করে রেখেছে, আর ওই ঈগলের হাত থেকে তোর বোনকে বাঁচাতেই হবে রে মা। আসলে টুকির সাথে যে ঈগলটা আছে সে ছিল একটা তান্ত্রিক, ও পক্ষী রানীকে পাথরের মূর্তি বানিয়ে রেখেছিল, আর তার দুই কন্যার স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছিল। কিন্তু ওই ঈগল টুকিকে বন্দি করে রাখতে পারলেও টুনটুনকে বন্দি করতে পারে না। সে অন্য জঙ্গলে পালিয়ে যায়। আর নয় মা, এবার ঈগলকে হত্যা করে আমার টুকিকে মুক্ত করে আনবো, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি মা, আর আমার শক্তিও যে দ্বিগুণ হয়ে গেছে। এরপর ওরা মা মেয়ে সে নির্জন জায়গায় যায় আর ঈগলকে হত্যা করে। আর টুনি টুকির মাথায় হাত রাখতে টুকিরও সবটা মনে পড়ে যায়, আর টুনি তার দুই কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। রাজু, আমাদের মেয়ের গায়ের রং কালো হওয়ার জন্য তো ওকে কেউই বিয়ে করতে চায় না। তাছাড়া আমাদের তো আর অত টাকা পয়সা নেই যে টাকা পয়সা আর সোনা দানা দিয়ে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব। টুনির মা, দয়া করে তুমি আর কেঁদো না। আমাদের মেয়ের গায়ের রংটাই তো শুধুমাত্র একটু কালো, তাছাড়া তো আমাদের মেয়ে অনেক গুণবতী। এই দেখো, সারাদিন অন্যের বাসায় টিউশনি করিয়ে করিয়ে আমাদের সংসারটা কেমন চালাচ্ছে। আমাদের তো কোনো কিছুরই অভাব রাখছে না গো। তুমি দেখো, আমাদের মেয়ের কপালে সৃষ্টিকর্তা নিশ্চয়ই ভালো কিছুই রেখেছে। তোমার কথাই যেন সত্যি হয় গো টুনির বাবা। বাবা, এই নাও তোমার ঔষধ, আর মা এই নাও তোমার খাবার। এবার এগুলো রেখে খাবারের ব্যবস্থা করো তো মা, আজকে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি এক্ষুনি খাবার বাড়ছি। এরপর সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আবার দেখতে দেখতেই সকাল হয়ে আসে, আর সকাল সকাল এক ঘটক মধ্যবিত্ত এক পাখিকে নিয়ে এসে টুনিদের বাড়িতে হাজির হয়। বলছে কি ঘটক মশাই, তা এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আসলে আমি এখানে এসেছি তোমার মেয়ের সঙ্গে এনার ছেলের বিয়ে দিতে। আপনি নিশ্চিন্তে আমার মেয়েকে আপনার ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে পারেন। আমার মেয়েটা দেখতে শুধু একটু কালো, কিন্তু সে অনেক গুণবতী। আপনারা আমার মেয়েকে নিয়ে যান, আমি আমার মেয়ের জন্য অনেক টাকা আর গয়না দেব। টাকা আর গয়নার কথা শুনে রকির মনে অনেক লোভ হয়, আর নিজের ছেলের কোনো মতামত না নিয়েই দিন তারিখ ঠিক করে টুনির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বাবা মা, তোমরা কিনা আমাকে এইভাবে ঠকালে, অবশেষে তোমরা একটা কালো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে। কালো হয়েছে তো কি হয়েছে বাবা, মেয়েটা যে অনেক গুণবতী, আর তাছাড়া ওর বাবা যে আমাদের অনেক টাকা আর সোনা দানা দিয়েছে, এগুলো দিয়েছে আমরা অনেকদিন বসে বসে খেতে পারবো।
তোমরা কিনা অর্থ সম্পদকে দেখলে, আমার মনের ইচ্ছে শক্তিকে দেখলে না। ঠিক আছে, তবে আমি আমার কালো বউকেই মেনে নিলাম, আর ওকে নিয়েই আমি অনেক সুখে থাকবো। এই বলে টোনা রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত গড়িয়ে আসে, আর রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এদিকে প্রতিবেশীরাও বউ দেখার জন্য হাজির হয়ে যায়। দেখি দেখি টোনা কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। মা, এ তো দেখছি পাতিলের কালি। এ কি টোনার মা, আমি তো ভেবেছিলাম তুমি তোমার ছেলের জন্য পূর্ণিমার চাঁদ নিয়ে আসবে, কিন্তু এখন তো দেখছি তুমি তোমার ছেলের জন্য অমাবস্যার টুকরো নিয়ে এসেছো। আর এই অমাবস্যাকে দেখতে হলে তোমার বাড়িতে ডাবল এলইডির বাল্ব লাগাতে হবে। আমার বউ হলো কালো হিরে, আর আমি তা নিয়েই সুখী, বুঝেছো? আমার তো মনে হয় তোমাদের কারোই তা নিয়ে কোনো সমস্যা নেই। বাবা, কি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আর তার অহংকারে যেন পা মাটিতেই পড়ছে না। এই চলো সবাই, এখানে আর এক মুহূর্তও নয়। সব পাখিরা রাগ করে সেখান থেকে চলে যায়, আর টোনাও চলে যায় দানা খুঁজতে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এদিকে রকি আর রেনুর কাছে থাকা সব টাকা পয়সা সোনা দানা শেষ হয়ে যায়। এদিকে টুনি এসে রেনুকে বলে, মা, চৌথ ব্রত তো প্রায় এসেই গেল, আপনারা আমাকে কোনো কিছু কিনে দেবেন না মা? বিয়ের পর তো আমার এটাই প্রথম চৌথ ব্রত। ফকিরের বাচ্চার শখ দেখলে আর বাঁচি না। এই শোনো, তোমার বাবা মাকে বলে দিও ব্রত পালন করার জন্য আমাদের কাছে টাকা পাঠিয়ে দিতে। মা, আমার বাবা মা যে অনেক গরিব, আমার বিয়েতে টাকা পয়সা সোনা দানা দিতে তাদের অনেক ঋণ করতে হয়েছিল। তারা তো এখন অব্দি সেই ঋণ থেকে বের হতে পারছে না। তারা আবার আমাকে কি করে টাকা দেবে বলুন তো? এইসব ন্যাকা কান্না দেখে কোনো লাভ নেই। যতদিন না অব্দি তুমি কোনো টাকা আনতে পারছো, ততদিন অব্দি এই বাড়ির একটা দানাও তুমি মুখে দেবে না। মা, তুমি আবার এসব কি বলছো বলো তো? এই, তুই একদম চুপ কর। টুনিকে কি আর আমি এমনি এমনি এই বাড়িতে নিয়ে এসেছি নাকি? হ্যাঁ, ওর টাকা পয়সা সোনা দানার জন্যই তো আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। রেনু টোনা আর টুনির কোনো কথাই শোনে না। প্রতিনিয়তই তারা জোর জবরদস্তি করতে থাকে। এ দেখে তো টোনা ভীষণ রেগে যায়। টুনি, আমার কাছে তো কোনো জমানো টাকা পয়সা নেই, থাকলে সেটা আমি বাবা মাকে দিতাম। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো, তুমি কি শুনবে আমার সেই বুদ্ধিটা? হ্যাঁ হ্যাঁ, বলো গো, আমি শুনবো। আরে আরে বাহ, বেশ ভালো বুদ্ধি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টোনা, তবে তাই হবে। আমি তৈরি গো টোনা, এবার শুধু রাত গভীর হওয়া বাকি। চলো গো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো তবে। টুনি, একটু দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। না না টোনা, কেউ যে নেই। চলো চলো, এই সুযোগে আমরা বাগানে ঢুকে পড়ি। টোনা আর জনি পেঁপে চুরি করার জন্য কালুর বাগানে ঢুকে পড়ে, আর 2 বস্তা পেঁপে চুরি করে যেই না পালাতে যাবে, ঠিক অমনি কালু তাদেরকে ধরে ফেলে। আরে আরে, আমি কি দেখছি? পেঁপে চোর স্বামী বউ, তোদের কিনা এত বড় সাহস! তোরা দুজন কিনা আমার বাগান থেকে পেঁপে গুলো চুরি করছিস? আজ তো আমি তোদেরকে নাকানি চুবানি খাইয়েই ছাড়বো। এই কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এসো এসো, এই দেখে যাও, আমার বাগানে স্বামী বউ পেঁপে চোর, আমার বাগানে যে স্বামী বউ পেঁপে চোর ঢুকেছে। কালুর চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। কি হয়েছে? এত চিৎকার আবার কেন করছিস বলতো? আরে আরে, দেখো দেখো সবাই, এরা স্বামী বউ মিলে আমার বাগানের পেঁপে গুলো চুরি করেছে। এদেরকে এক্ষুনি শাস্তি দেওয়া হোক। আমাদের মারতে হলে আমাদের সঙ্গে আমাদের বাবা মাকেও মারতে হবে, কারণ আজ যে আমাদের বাবা মায়ের লোভের কারণে আমরা চুরি করতে বের হয়েছি। আমার বাবা মা জানতো টুনির বাবা মা অনেক গরিব, তবুও মেয়েটার ওপর তারা অনেক অত্যাচার করত, টাকার জন্য অনেক চাপ দিত, আর তাদের টাকা দেওয়ার জন্যই আমরা দুজন এ পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো এদের থেকে এদের বাবা মা বেশি অপরাধী, তাই ওদের বাবা মাকে ধরে আনা হোক। এরপর সবাই মিলে রেনু আর রকিকে ধরে নিয়ে আসে, আর তাদেরকে অনেক মারতে থাকে। ওরে বাবা, তোমরা আর আমাকে মেরো না, আমার যে অনেক ভুল হয়ে গেছে। ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতদিন পর্যন্ত টুনির বাবা মায়ের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলেন সব টাকা ফেরত দিন বলছি, নইলে আপনাদের দুজনকে জেলের খানি টানতে হবে। না না, এমন কাজ করো না, তোমরা আমাদের দুজনকে সময় দাও, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেব। দয়া করে তবুও আমাদের আর মেরো না, আমরা কথা দিচ্ছি আমরা টুনিকে নিজের মেয়ের মতো আদর যত্ন করবো, ছেড়ে দাও। রেনুর কথা বিশ্বাস করে সবাই তাদেরকে ছেড়ে দেয়, আর নির্দিষ্ট সময়ের মধ্যে রকি আর রেনু মিনুকে টাকা ফেরত দিয়ে দেয়, আর তারপর থেকে সবাই অনেক সুখেই দিন কাটাতে থাকে। আরে, আজ তো আবার অনেক দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি কাঠ কাটতে চলে যাই। আজ মনে হয় আর রান্না করাই হবে না, কাঠ কেটে এসে তারপর রান্না করব। এসব বলে টোনা কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দেয়, আর পথে
টোনার সাথে কালু কাকের দেখা হয়। আরে কালু দাদা, তুমি কোথায় যাচ্ছ? আজ কাঠ কাটতে যাবে না? আমি তো কাঠ কাটতেই যাচ্ছি। না টোনা দাদা, আজকে আমি কাঠ কাটতে যাব না। আমার আজ একটা কাজ আছে, তুমি যাও। এ কি, আমাকে কি তাহলে একাই যেতে হবে? আচ্ছা ঠিক আছে, কি আর করার। এসব বলে টোনা একাই কাঠ কাটতে চলে যায় আর বনে গিয়ে কাঠ কাটতে শুরু করে। এমন সময় টোনার একটা আহত টুনি পাখির ওপর চোখ আটকে যায়। আরে এই টুনি পাখিটা তো অনেক অসুস্থ, ওর শরীর থেকে তো অনেক রক্ত ঝরছে। এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিতে হবে, নয়তো ও তো মরেই যাবে। আমি বরং ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যাই। এসব ভাবতে ভাবতে টোনা টুনিকে বাড়ি নিয়ে যায় আর কিছু জড়িবুটি এনে টুনির আহত স্থানে লাগিয়ে দেয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি জড়িবুটি লাগিয়ে দিয়েছি। আপনি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। আপনি বরং এখন বিশ্রাম করুন, আমি আপনার জন্য কিছু জল খাবার নিয়ে আসছি। এসব বলে টোনা টুনির জন্য জল খাবার নিয়ে আসে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য। আপনি না থাকলে হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। আরে না না, এভাবে বলবেন না। পাখি হয়ে পাখির বিপদে দাঁড়ানো তো আমাদের কর্তব্য। আপনি এসব নিয়ে ভাববেন না। আপনার শরীর সুস্থ আছে তো? হ্যাঁ, আমি একদম সুস্থ আছি। আচ্ছা, আপনার বাড়িতে আর কাউকে দেখছি না যে। আপনি কি একাই থাকেন নাকি এখানে? হ্যাঁ, আমি একাই থাকি। আসলে আমার আপনজন বলতে কেউ নেই। আপনার কে আছে? আসলে আমারও আপনার মতো একই অবস্থা। আমিও একাই থাকি, আর আপনজন বলতে আমারও কেউ নেই। আমি জঙ্গলে একাই হাঁটছিলাম, আর আনমনে হাঁটতে গিয়ে একটা ডালের সাথে হোঁচট খেয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছি। এভাবে টোনাটুনি অনেক গল্প করতে থাকে আর তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়। আপনার তো কেউ নেই, তাই আপনি যতদিন সুস্থ না হচ্ছেন ততদিন আপনি আমার এখানেই থাকতে পারেন। পরে না হয় একটা বাসা বানাবেন। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তবে তাই হবে। এরপর টোনা তার নিজের ঘরে চলে যায় আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আরে আপনি আবার রান্না করছেন কেন? আমি এসে রান্না করতাম। সমস্যা নেই টোনা, আমি না হয় আজ একটু রান্না করলাম। চলুন, বাইরে তো অনেক চাঁদের আলো, আজ আমরা না হয় বাইরে একটু চাঁদের আলোতে বসে খাই। এরপর টোনা টুনি চাঁদের আলোতে বসে খেতে থাকে আর হঠাৎই টুনি একটি বড় পরীতে পরিণত হয়। এ দেখে তো টোনা বেশ অবাক হয়ে যায়। অবাক হবেন না টোনা, আসলে আমি একটা পরী। আমার নাম হচ্ছে ইচ্ছে পরী। শয়তান তান্ত্রিকের অভিশাপে আমি এতদিন টুনি পাখি হয়েছিলাম। আর আজ এই পূর্ণিমার আলোতে আমি আবার আগের রূপ ফিরে পেলাম। তবে আমি তো আর এখানে থাকতে পারবো না টোনা, আমাকে আমার পরীর রাজ্যে ফিরে যেতে হবে। আমি আপনার উপকারের কথা সারা জীবন মনে রাখবো। এবার তবে আমি আসি, ভালো থাকবেন। এসব বলে ইচ্ছে পরী পরীর রাজ্যে ফিরে যায়। কিন্তু পরীর রাজ্যে ফিরে যাওয়ার পর ইচ্ছে পরীর সব সময় টোনার কথা মনে পড়ত। অন্যদিকে টোনাও সব সময় টুনির কথা মনে করত। না, এতদিন পর আমি আমার নিজের রূপ ফিরে পেলেও আমি কিছুতেই টোনার কথা বলতে পারছি না। আমি কি তাহলে টোনাকে ভালোবেসে ফেলেছি? আমি আবার টোনার কাছে ফিরে যেতে চাই, কিন্তু আমি তো এই রূপে টোনার কাছে আর যেতে পারবো না। তাহলে এবার কি করি? হ্যাঁ, পেয়েছি, উপায় একটা পেয়েছি। এরপর ইচ্ছে পরী তার মায়ের কাছে যায় আর তার মাকে সবটা খুলে বলে। সবই তো শুনলে মা। মা, তুমি আমাকে টুনি পাখি বানিয়ে দাও না মা। আমি টুনি পাখি হয়ে সারা জীবন টোনার সাথে থাকতে চাই। তুই এসব কি বলছিস রে মা? তুই সবকিছু ভেবে বলছিস তো? আর একবার ভাব না রে মা। মা, আমি সবকিছু ভেবেই বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে টুনি পাখি বানিয়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখবি, তুই কখনো সন্তানের জন্ম দিতে পারবি না। এতে যে তোর প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা আছে মা। এসব বলে কারিশমা পরী ইচ্ছে পরীকে টুনি পাখিতে পরিণত করে দেয় আর টুনি খুশি হয়ে টোনার কাছে ফিরে আসে। টুনি, তুমি ফিরে এসেছো। তোমাকে আমার অনেক মনে পড়েছে জানো। আমারও যে তোমার কথা অনেক মনে পড়েছে টোনা। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি টোনা, তাই মায়ের সাহায্যে আমি পরী থেকে টুনিতে পরিণত হয়েছি আর তোমার কাছে চলে এসেছি।
এরপর টোনা আর টুনি মিলে বিবাহ করে ফেলে। তারপর তারা দুজনে সুখে শান্তিতে থাকতে শুরু করে। টুনি, এই টুনি, দেখো আমি কত বড় একটা মাছ এনেছি। এখন এই মাছটা তাড়াতাড়ি করে রান্না করো তো, আজ দুজনে মিলে অনেক মজা করে মাছ দিয়ে ভাত খাবো। এরপর টুনি মাছ রান্না করে আর দুজনে মিলে অনেক মজা করে ভাত খায়। জানো টুনি, আজ কালুর একটা সুন্দর ছেলে হয়েছে। কালু তো অনেক খুশি, ও আজ পুরো জঙ্গলে মিষ্টি খাইয়েছে। তাই নাকি টোনা? সে তো খুব খুশির সংবাদ। তারপর ওরা দুজন ঘুমিয়ে পড়ে আর টোনার চোখে ঘুম এলেও টুনির চোখে কিছুতেই ঘুম আসে না। আমি জানি টোনা, তোমারও যে বাবা হতে খুব ইচ্ছে করে, কিন্তু আমি যে নিরুপায়। সন্তান নিলে যদি মায়ের কথা সত্যি হয়ে যায় তাহলে কি হবে? এদিকে টোনাও তো সন্তানের আশায় সব সময় মন খারাপ করে থাকে। না, আমি বরং এবার একটা ডিম দেবই দেব, যা হবার সেটা পরে দেখা যাবে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কদিন পর টুনি একটি সুন্দর ডিম দেয়। ডিম দেখে টোনা ভীষণ খুশি ছিল। টুনি, আজ আমি কতটা খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, জানো। আমি বাবা হব, এটা ভাবতেই অনেক আনন্দ হচ্ছে। কি হলো টুনি, তুমি খুশি হওনি? কেন খুশি হব না টোনা? আমিও তো ভীষণ খুশি হয়েছি। টুনি ডিম দিয়ে সুখে থাকতে পারছিল না। সব সময় ডিম নিয়ে চিন্তা করত আর ডিমে তা দিত। টুনি, আজকাল তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বলো তো? ওই না তো টোনা, আমি তো একদম চিন্তা করি না। এভাবেই দিন কাটতে থাকে। টুনির ডিম ফুটে একটি সুন্দর মেয়ে ছানা বের হয়, কিন্তু টুনি অনেক অসুস্থ হয়ে যায়। কি হলো টুনি, তুমি এমন করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলো। বিশ্বাস